Welcome to Raj Devi Productions. তারানাথ তান্ত্রিক হলেন এক রহস্যময় ব্যক্তিত্ব এবং প্রবক্তা। তার সৃষ্টিকর্তা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ চরিত্রটিকে তৈরি করেছিলেন। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা প্রধানত প্রদর্শিত হয়। বিভূতিভূষণের প্রয়াণের পর তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তারানাথ তান্ত্রিক সমন্বিত 6টি গল্প নিয়ে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক এবং অলাত চক্র নামে একটি উপন্যাস লেখেন। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া বিশ্বাস ও প্রজ্ঞার অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। তবে তারাদাস বন্দ্যোপাধ্যায় যখন পৃথিবীর মায়া ত্যাগ করলেন, মানুষ তখন তারানাথ চরিত্রটিকে নিয়ে প্রায় উন্মাদ হয়ে উঠেছেন। লেখকদের আসল সৃষ্টিগুলিকে নিয়ে রীতিমতো পাঠ করে শোনানো শুরু হলো বিভিন্ন বেতার কেন্দ্রে। তারপর এলো এই বাংলা অডিও স্টোরি জগৎ, যেখানে মানুষের ভালোবাসার গভীরতায় বিভিন্ন প্রবীণ লেখক লেখিকার কলমে উঠে এলো তারানাথ তান্ত্রিক চরিত্রটিকে নিয়ে ফ্যান ফিকশন। রাজদেবী প্রোডাকশনের কিন্তু সেই সব গল্পগুলির দিকে ঝোঁক ছিল না, কারণ লেখকের সৃষ্টি বাদে বাকি প্রত্যেকের লেখাতেই একটা অতি কল্পনীয় ও জোরপূর্বক বিনোদন তৈরি করার চেষ্টা ছিল। সে কারণে এই চ্যানেলের কর্ণধার রাজপ্রতাপ বসু অর্থাৎ আপনাদের তারানাথ তান্ত্রিক নিজেই কলম ধরল এবং লিখতে শুরু করল প্রজেক্ট পাসিং শো ও প্রজেক্ট পাসিং শো সিজন 2 এর মতন সিরিজ। তারানাথ পুনরায় প্রাণ পেল। উদ্ঘাটিত হল অমর জীবনের পরিচয়, বিভূতির বংশের আশ্চর্য ইতিহাস সহ বিভিন্ন অজানা তথ্য। আজ আপনাদের জন্য রাজপ্রতাপ বসুর কলমে মাধবগড়ের বিভীষিকা অর্থাৎ পরাণ তরুলতার ভূত গল্পটির অন্তিম পর্ব, পাষাণ দেবীর পিঠ। চমকের জন্য প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। তারানাথ মাতু পাগলির স্পর্শে উধাও হয়েছে নাকি সবটাই বিভূতির মনের ভুল? মাধবগড়ের এক গহীন জঙ্গলের মাঝে একটি শিশু গাছের তলায় অচেতন হয়ে পড়েছিল বিভূতি আগের রাতের এক অপার্থিব ঘটনার পর। সে আর তারানাথ বেরিয়েছিল কিশোরীর খোঁজে। এদিকে সকালে যখন বিভূতির জ্ঞান ফিরল, তখন সে দেখতে পেল তারানাথ সে স্থানে নেই, বরং এক অপরিচিত মোটাসোটা ভদ্রলোক বসে আছে তার সামনে। খুঁটিয়ে খুঁটিয়ে বিভূতিকে জরিপ করছে সে। বিভূতি মাথা চেপে ধরে ধীরে ধীরে উঠে বসল। অসহ্য একটা অনুভূতি হচ্ছে তার। ভদ্রলোক বলল, এই মাধবগড়ের একটা ছোট্ট চিকিৎসালয়ের ডাক্তার আমি। আপনার বন্ধু বোধহয় কিশোরী সেন, তাই না? বিভূতি ভ্রুকুটি করে প্রশ্ন করল, হ্যাঁ, কিন্তু তাকে আপনি কি করে চিনলেন? আমি আর ঠাকুরমশাই তাকে খুঁজতেই বেরিয়েছিলাম, কিন্তু আপনাদের ঠাকুর মশাইকে তো দেখছি না।
তিনি কোথায়? বিভূতির চোখের সামনে আবার পূর্বের রাতের ঘটনাটি ভেসে উঠল। এই শিশু গাছের একটি ডালের থেকেই কিশোরীর চেহারার রূপ নিয়ে ঝুলেছিল এক মূর্তিমান বিভীষিকা। তারানাথ যে লোচন কাপালিকের হাতের থেকে মাধব ঘোষের মেয়েকে রক্ষা করেছিল এবং কাপালিকের জাগানো বেতাল দিয়ে তাকেই হত্যা করেছিল, তার শিষ্য এসেছিল তারানাথকে নিহত করতে। অবশেষে মাতু পাগলি এসে তারানাথকে তার কাছে ডাকে। তারানাথ যত এগিয়ে যাচ্ছিল মাতু পাগলির দিকে, ততই এক বিচ্ছুরিত রশ্মি নির্গত হচ্ছিল তাদের দুই জোড়া দৃষ্টি যুগলের ভেতর থেকে। তারপর থেকেই তারানাথ উধাও। কিন্তু এ কথা বললে কি সামনের আগন্তুক বিশ্বাস করবে? বিভূতি খানিক চুপ করে থেকে বলল, তিনিও হারিয়ে গেছেন কিশোরীর মতন। আমি যে কি করে ওদের খুঁজে পাবো কিছুই। শান্ত হন বিভূতি বাবু, চলুন আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। পাশেই আমি থাকি। কিশোরী সেন আমার বাড়িতেই আছেন। ওনার কাছেই আপনাদের ব্যাপারে কাল রাত্রে আমি জেনেছি। কিশোরী আপনার বাড়িতে? বলে বিভূতি উঠে দাঁড়ালো। ডাক্তার সান্যাল বলল, হ্যাঁ, তবে যে ঠাকুর মশাইয়ের কথা বলছেন তাকে কিন্তু আমি দেখিনি। চলুন না আমার বাড়িতে, কিশোরী বাবুকে একটু চমকে দেওয়া যাক। বিভূতির বিচার বুদ্ধি তখন যেন বয়স কমিয়ে শৈশব গ্রহণ করেছে। কি করলে কি হবে, কিভাবে নিজের মনকে বুঝিয়ে বা কিশোরীকে বুঝিয়ে তারানাথের অন্বেষণে বেরোবে, সেটাই তার কাছে যেন দুর্ভেদ্য প্রহেলিকার মতন। সাধারণ মানুষের চোখের সামনে হঠাৎ কোনো অবাঞ্ছিত অপ্রাকৃতিক ঘটনা ঘটে গেলে সে মানুষের যেমন বোবা হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, তার পরিস্থিতিও এখন তেমন। অগত্যা ডাক্তার সান্যালের কথা মতো সে তাকে লক্ষ্য করে হাঁটতে শুরু করল। তার মন এটুকু বলল যে অন্তত নিজের যে কোনো একটি পরিচিত মানুষের সঙ্গে তো একবার দেখা হয়ে যাক, তারপর হয়তো এই গুমোট ভাবটা কেটে যাবে। এখন তার পক্ষে বোঝা সম্ভব নয় যে সে কল্পনায় রয়েছে নাকি বাস্তবের পার্থিব জগতে। জঙ্গল পেরিয়ে বেশ খানিকটা হাঁটার পর সে বনানীর ঘনত্বে যেখানে ধীরে ধীরে পাতলা হচ্ছে সেরকম জায়গায় পৌঁছানোর পরে একটি সাদা একতলা বাড়ি চোখে পড়ল তার। আরও খানিকটা এগোনোর পরেই দেখল কিশোরী সেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে এবং একটি আধ ঘোমটা দেওয়া স্ত্রীলোক তার হাতে একটা ধূমায়মান পেয়ালা ধরিয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। ডাক্তার সান্যাল একটু দূরের থেকেই হাঁক পেড়ে বলল, ইহে কিশোরী বাবু, ঘুম ভাঙল তবে? এই যে দেখুন কাকে নিয়ে এসেছি। আরে ভাইয়া, তুমি? ঠাকুরমশাই কোথায়? ভূপতিচরণের আত্মাকে নাবানো গেল? বিভূতি স্বভাবতই রেগে গিয়ে বলল, নিজে অন্ধকারে উপাচারের আসন থেকে পালিয়ে এলে আর এখন বলছো আত্মা নামলো কি না? কিশোরী বিদ্রুপের হাসি হেসে জবাব দিল, আরে তুমি কি ওখানে সত্যিই কোনো আত্মা টাত্মা নামাবে বলে অপেক্ষা করছিলে নাকি? অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম তেমন কিছুই হচ্ছে না, তখন আমি চোখ খুলি এবং চোখ খুলেই দেখতে পাই আমাদের ঘরের দরজা থেকে একটু দূরে এক লোক মোমবাতি অথবা ওই হ্যারিকেন জাতীয় কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় নিশ্চয়ই সেটি আমাদের আশ্রয়দাতা। অনুমান অনুযায়ী সে আমাদের নীরবতার সুযোগ পেয়ে হয়তো চুরি করতে এসেছে। তাই আমি নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে পড়ি এবং তাকে ধাওয়া করে যাই। ছুটতে ছুটতে কত দূর চলে এলাম, কোন জায়গায় এসে পৌঁছালাম, অবশেষে দিক দিশেহারাহীন হয়ে জঙ্গলের ফাঁকের থেকে এই ডাক্তার সান্যালের বাড়ির আলো দেখতে পাই এবং এখানে এসে আশ্রয় নিই। কাল রাত্রে আমি ওনাকে সব বলেছি আমাদের ব্যাপারে, সেই জন্যই তো ঠাকুরমশাইকে তোমার সঙ্গে না দেখে এত বিচলিত হচ্ছি। বিভূতি সবটা শোনে ঠিকই, তবে এগুলো জানার পর তার কিশোরীর উপরে ক্রোধ আরও বেড়ে যায়।
সে বলে, কিশোরী, এটা কলকাতা নয়। ভিন দেশে এসে তোমার এই অধ্যত্ত মোটেই উচিত হয়নি। ঠাকুরমশাই তোমার জন্য কতটা বিপদে পড়েছে এখন তা আমি বলতে পারি না। কেন? ওনার তো আগমতন্ত্রের জ্ঞান আছে, তবে উনি কেন আমার বর্তমান অবস্থার অনুমান করতে পারলেন না? বিভূতি দাঁতে দাঁত পিষে বলল, ওনার বয়স হয়েছে কিশোরী। একজন বৈষয়িক মানুষ চাইলেই মন্ত্রতন্ত্রের ওপরে আয়ত্ত আনতে পারে না, তার জন্য পুনরায় সাধনায় বসতে হয়। ঠাকুরমশাইয়ের সেসব বিদ্যে অভ্যাস করার আর কোনো প্রয়োজন আছে বলে তোমার মনে হয়? বিভূতির ভিতরে এমন আধ্যাত্মিক জ্ঞান ও ক্ষিপ্রতার প্রকাশ এর আগে কখনো কিশোরী দেখেনি। এমনকি তার ভেতরকার অপার্থিব ক্ষমতার ব্যাপারেও কিশোরী বিন্দুমাত্র অবগত নয়। সে ব্যাপারে জানে শুধু তারানাথ, বিভূতি ও আপনারা। তাই কিশোরী আরো বেশি কৌতূহলী হয়ে প্রশ্ন করল, তুমি এত বেশি চিন্তিত হয়ে পড়ছো কেন বিভূতি? মাথা যেন ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। গরম হওয়াটাই স্বাভাবিক কিশোরী, কারণ আমি নিজের চোখের সামনে মাতু পাগলিকে দেখেছি। আমার কয়েক হাতের মধ্যেই তারানাথকে উধাও হয়ে যেতে দেখেছি। আমার জায়গায় তুমি হলে তুমি চুপ করে থাকতে পারতে কি? এই কথাটা বলতে বিভূতির যতটা উত্তেজনা বোধ হলো, ঠিক ততটাই তামাশার আবহাওয়া খেলে গেল ডাক্তার সান্যাল ও কিশোরীর মননে। কিশোরী অট্টহাসি হেসে বলল, ঠাকুরমশাই উধাও হয়ে গেছে? আরে তুমি কি এখনো ঘুমোচ্ছ নাকি বিভূতি? ডাক্তার সান্যাল, একটু দেখুন তো আমার বন্ধুটার আবার কোনো শরীর খারাপ টারাপ হলো কিনা। বিভূতি এই কথা শুনে আরো বিরক্ত হয়ে উঠল। সে এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে না থেকে পুনরায় জঙ্গলের পথ ধরল। দিনের আলোয় জঙ্গলটির প্রকৃতি পূর্ব রজনীর মতো প্রাণহীন নয়। গাছে গাছে পাখিরা খেলছে, দুটি কাঠবেড়ালি মুখে খাবার নিয়ে চোখের নিমেষে পাশের একটি আম গাছের মগডালে চলে গেল। বিভূতি ঘণ্টা দুয়ে ক্রোধান্বিত ও মর্মাহত হয়ে তারানাথকে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও কোনো মানুষের অস্তিত্ব পেল না। এমনকি গত রাতের সেই শিশু গাছের তলায় পর্যন্ত কোনো প্রকার ধ্বংসলীলার অস্তিত্বই নেই। বিভূতি একবারের জন্য মনে করল কিশোরীর কাছে, অর্থাৎ ডাক্তার সান্যালের বাড়িতে ফিরে গিয়ে তাকে পুরো বিষয়টা আবার বোঝায়। কিন্তু তাতে আদৌ কোনো কাজ হবে কিনা সেটার কোনো নিশ্চয়তা না থাকায় সে ঠিক করল কলকাতায় একাই ফিরে এসে আগে মটলেনে গিয়ে নিজের কৌতূহল ভঞ্জন করবে। তারানাথ যে কোনো প্রকার অলৌকিক মন্ত্র বলে মিলিয়ে গিয়েছে সে ব্যাপারে সে নিশ্চিত, তবে চর্মচক্ষুতে এই বিষয় প্রত্যক্ষ করার পর মন চায় সে চোখের সাহায্যেই তাকে খুঁজে বের করতে। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিশোরীকে কোনো প্রকার খবর না দিয়েই সেই দিনই দুপুরের ট্রেন ধরে বিভূতি ফিরে এলো কলকাতায়। সন্ধ্যা নাবার আগেই স্টেশন থেকে সোজা একটি ঘোড়ার গাড়ি নিয়ে রওনা দিল সে মটলেনের উদ্দেশ্যে। কিন্তু পরিণতি অনুমানস্বরূপ যা হওয়ার তাই হলো। বাড়ির থেকে বেরোনোর সময় যেভাবে পাঁচিলের ফটকে তালা ঝুলিয়ে যাওয়া হয়েছিল, এখনো সেভাবেই একাকিত্বে কাটাচ্ছে তারানাথের মটলেনের বাড়ি। বিভূতির হৃৎপিণ্ড এবার যেন বার কয়েকের জন্যে সজোরে আঘাত করে তার স্পন্দনের শব্দ পৌঁছে দিল তার কর্ণগহ্বরে। যে ভয়টা এতক্ষণ জড়ো হয়েছিল তার মননে, তা এবার কোনো বিষাক্ত সরীসৃপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে তার গোটা শরীরকে আচ্ছন্ন করল। সে মনে মনে ভাবল,
ঠাকুরমশাই এভাবে বিস্ময় রেখে চলে যেতে পারে না। তাহলে কি কোনো বহির্জগতের শয়তান বা সেই কাপালিকের শিষ্য মাতু পাগলির রূপ নিয়ে ঠাকুরমশাইকে শেষ করে দিল? কোনো প্রকার কালো জাদু করল? যেভাবে সে কিশোরীর রূপ নিয়েছিল, এখন কি তাহলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমার হাতে? এমন সময় বিনা মেঘে বজ্র বর্ষণের মতন বিভূতির মনে পড়ল তারানাথের দিয়ে যাওয়া তার ঠাকুরদার দুর্লভ পুঁথির কথা। সে জিনিস তো এখন বিভূতির সত্ত্বাধীনে। সে দ্রুত পায়ে মটলেনের মোড়ের মুখটায় পৌঁছেই লাফ মেরে ধরে নিল একটি চলন্ত ট্রাম। কোটমোড়ের মুখের থেকে প্রায় ছুটতে ছুটতে সে বাড়িতে এলো। উৎপীড়িত দরজার পাল্লা খুলে তার স্ত্রী জিজ্ঞেস করল, কি গো, কি হয়েছে? এমন হাঁপাচ্ছ কেন? দৌড়াচ্ছিলে নাকি? গিন্নি, গিন্নি, তারানাথের কিছু একটা হয়েছে। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে ওনার? তাহলে তুমি এখানে? উফ, একটু খুলে বলবে তো। এখন নয়, তোমায় পরে সব বলবো। আমায় দয়া করে এর মধ্যে কোনো প্রশ্ন করো না, কোনো প্রশ্ন না। বলে বিভূতি কোনো রকমে পাশ কাটিয়ে চলে গেল বাড়ির বৈঠক পেরিয়ে তার পড়ার ঘরে। এই ঘরটি বিভূতির অফিসের কাজের জন্য ব্যবহৃত হয় সাধারণত। আগে এটি তাদের শোবার ঘর ছিল, তবে বছর 5 হলো আরও নতুন 2টি ঘর তৈরি করে পুরনোটিকে কেবল অফিসের কাজের জন্য ব্যবহার করে বিভূতি। কাজেই এই ঘরের আলমারিতেই ওই লাল চেলি পেঁচানো অবস্থাতেই সে পুঁথিটিকে রেখে দিয়েছিল। বিভূতি ঘরে ঢুকে দরজায় কড়া দিল। তারপর আলমারি খুলে সেই পুঁথি বের করে চেলির বাঁধন খুলে সেটি টেবিলের ওপর রাখল। লক্ষ্য করল সে পুস্তকের মলাটে তারানাথের বর্ণনা মতোই কম্পিত হস্তাক্ষরে লেখা আছে, কোনো মহা সংকটে না পড়লে এই পুঁথি খোলা নিষিদ্ধ। বিভূতি ঘরের একটি জানলা খুলে দিয়ে চেয়ার টেনে নিয়ে বসল পুঁথির সামনে। তার কাছে এটাই তারানাথের জীবনের সবথেকে বড় সংকটসম। এমনভাবে তার ইহজগতের থেকে প্রস্থান হোক, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়, অন্তত বিভূতির পক্ষে। তার দৃঢ় বিশ্বাস এই সমস্ত ঘটনার জন্য একমাত্র যে ব্যক্তি দায়ী সে হলো কিশোরী। তাছাড়া এই মুহূর্তে ঠিক ভুলের বিচার গেছে কর্তব্যের অস্তাচলে। তারানাথের ঠিকানা পাওয়াই যেন বিভূতির মূল উদ্দেশ্য। কোথাও না কোথাও তার ভেতরকার শক্তির বহিঃপ্রকাশগুলো ঘটিয়ে তারানাথ বিভূতির অজান্তেই একটা গুরুর স্থান নিয়ে ফেলেছে, তা যেন এখন সে বুঝতে পারছে। বিভূতি পুঁথির মোটা মলাটের পাহারাটা ধীরে ধীরে সরালো। ক্রমে যে জরাজীর্ণ বাদামি রঙের পৃষ্ঠাটি উন্মুক্ত হল, তার বর্ণনা হল, পৃষ্ঠাটির 4টি কোণেই ছেঁড়া ছেঁড়া দুর্বলতার চিহ্ন। গোটা কাগজটির ধার বরাবর বাদামি রঙের ঘনত্ব বেশি, আর সেই রং যত গোটা পৃষ্ঠাটির মাঝের দিকে এসেছে ততটাই ম্লান হয়েছে। আর এছাড়া সে পৃষ্ঠায় শৈল্পিক উপাদান হল একটি তারার মতো চিহ্ন। বিভূতি সে পৃষ্ঠার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। এমন সময় একটি দ্বার কাক তার খোলা জানলার লোহার গড়াদের ফাঁকে এসে তারস্বরে চিৎকার করে উঠল। কাজেই তার চোখ পড়ল খোলা জানলার দিকে এবং মনে পড়ে গেল দেবী ধূমাবতীর কথা। একবার তার অবচেতন মন
ওই কাকের আর্তনাদের সাথে বর্তমান পরিস্থিতির মিল খোঁজার চেষ্টা করল ঠিকই, তবে পরক্ষণেই সেটাকে কাকতালীয় মনে করে খোলা জানলার কপাটগুলো ভেজিয়ে দিয়ে এসে ঘরের কোণের থেকে হ্যাচাকটা তুলে নিয়ে আবার চেয়ারে বসল। এবার সে পৃষ্ঠার দিকে তাকিয়ে সে যতটা অবাক হলো তার থেকে বেশি জমে গেল তার মনের মধ্যে অযাচিত ভয়। যে পৃষ্ঠায় কিছুক্ষণ আগেই সে কেবল একটা তারার ছবি ছাড়া কিছুই দেখেনি, এখন সেই তারকা চিহ্নের নিচে দুটি বাক্য গঠিত হয়েছে। সেখানে লেখা আছে, যে মানুষ মিলিয়ে যাবে তার হদিশ পাবে চন্দ্র দর্শনে। বিভূতির মনে পড়ল এই চন্দ্র দর্শন শব্দটা সে তারানাথের মুখে শুনেছে। এমনকি তারানাথ নিজে বলেছিল যে বিভূতিকে চন্দ্র দর্শন শিখিয়ে দেবে, এবং সে প্রসঙ্গে সে ওই সাধনার প্রক্রিয়াও বলেছিল। বিভূতি ভাবল নিশ্চয়ই তবে এই প্রক্রিয়া এই পুঁথির কোনো জায়গায় লেখা থাকবে। সে ব্যস্ত হাতে প্রতিটি পৃষ্ঠা উল্টিয়ে দেখল, কিন্তু না, ওই একটি কথা ছাড়া সে দুর্লভ পুঁথিতে আর অন্য কিছুই লেখা নেই। পরক্ষণেই তার মনে হলো এটি কেবল একটা অতি প্রাচীন সঞ্চিত মূল্যবান পুঁথি নয়, হয়তো এই পুঁথির বিশেষত্ব এক একজনের কাছে এক এক রকম। তাছাড়া সে যে কোনো মানুষকে খুঁজতে চাইছে তাই এই পুস্তক জানলো কেমন করে? তাহলে নিশ্চয়ই এই পুঁথি গ্রাহকের মনের কথা বুঝতে পারে। তবে কি সে মনের থেকে চন্দ্র দর্শনের প্রক্রিয়া জানতে চাইবে? বিভূতি তাই করল, কিন্তু এবার আর কোনো পৃষ্ঠায় কোনো কিছু ভেসে উঠল না, না কোনো প্রকারের তথ্যসূত্র মিলল সেই ব্যাপারের। রাত গভীর, এর মাঝে তার স্ত্রী কেবল তাকে ডেকে গেছিল খাবার কারণে, কিন্তু সে কি আর এসব মাৎসর্যের পর্যায়ে আছে? আজ তার প্রবল ইচ্ছে হলো তার স্বপ্ন দেখার শক্তি যেন যেভাবেই হোক সত্যি বলে প্রমাণিত হয়। জোর করে ঘুমোলেও তাকে ঘুমোতে হবে, তাকে দেখতে হবে তারানাথ কোথায় আছে। তবে তা কি আর নিজের ইচ্ছায় হয়? টানা ঘন্টা দুয়েক চোখের পাতা বুজে থেকেও নিদ্রা দেবীকে সে তুষ্ট করতে পারল না। মধ্যরাতে ঘড়িতে যখন সময় 3:25, তখন সে জানলার কাছে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। এবার সে মস্তিষ্কে চাপ দিল কোনো রকম উপায়ন্তর না পেয়ে, যে তারানাথ কি বলেছিল চন্দ্র দর্শনের প্রক্রিয়া। স্মৃতি সঞ্চয়ের কোষাগার থেকে একটি একটি দিন করে পিছিয়ে সে অতি কষ্টে পৌঁছল ওই বৃষ্টি ভেজা বিকেলের প্রেক্ষাপটে। অবশেষে অতি সূক্ষ্ম মৌন বিশ্লেষণের পরে তার মনে পড়ল তারানাথের কথাগুলো। সে বলেছিল, ধরো সদ্য মৃত কোনো চণ্ডালের ধর থেকে মুন্ড কেটে ওটাকে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে সে মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে এসে গর্তের ওপরে বসে মাথার উপরে মরা দাঁড় কাকের বাঁদিকে ডানা রেখে 1,00,000 বার বীজমন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। বিভূতির সারা শরীর হিম হয়ে এলো। এই প্রক্রিয়া নিশ্চয়ই সাধারণ মানুষের কর্ম নয়। তবে কি ওই দাঁড় কাকটি এই কারণেই দেখা দিল? এ কথা মনে হতেই সে ওই রাতেই আঁধারেই সন্তর্পণে দরজা খুলে বাইরে এলো।
এবং হ্যাজাকের আলোয় দেখল তার জানলার ঠিক নিচে মরে পড়ে রয়েছে সেই কাকটি। এবার সে ইঙ্গিত তার কাছে স্পষ্ট হলো। বিভূতি বুঝতে পারল এটাই একমাত্র উপায় তার কাছে এবং এই পথেই তাকে হাঁটতে হবে। এসব নির্দেশ তাকে তার নেপথ্য থেকে কেউ দিচ্ছে, তবে সে নির্দেশদাতা ভালো নাকি কোনো কুটিলতায় ভরা তার মনস্কামনা সেটি সে জানে না। তবে তারানাথের হদিশ পেতে তাকে যদি জীবনের সবচাইতে ভয়ঙ্কর সময়ের সম্মুখীন হতেও হয়, তবুও সে পিছুপা হবে না। তবে চণ্ডালের মাথা সে জিনিস সে কোথায় পাবে? তারানাথ বলতো যে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ মৃতদেহ সৎকারের কাজে নিযুক্ত থাকে তাদেরকেই চণ্ডাল বলা হয়। কোনো শ্মশান ক্ষেত্রে ঘাপটি মেরে বসে থাকতে হবে সে কারণে কতদিন তার ঠিক নেই। প্রয়োজনে তেমন মানুষের শবদেহ চুরি করতে পর্যন্ত হতে পারে। কিন্তু তারানাথ তো এই কথাও বলেছিল যে সর্বজ্ঞ হওয়ার বীজ মন্ত্রটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত মানুষের কাছে সাধনার গূঢ় বীজ মন্ত্র বলা নিষেধ। তবে তো বিভূতিকে আগে একজন দীক্ষাগুরু খুঁজতে হবে। দীক্ষা না পেলে বীজমন্ত্র জানা তার পক্ষে অসম্ভব। বাকি রাতটুকু সে পুঁথির সামনে চেয়ারে বসে একটা চিঠি লিখল তার স্ত্রীর উদ্দেশ্যে। সে লিখল, তোমায় মিথ্যে বলে এই যাত্রা শুরু করতে চাইছি না, তবে তোমার সামনে দাঁড়িয়ে অনুমতি চাওয়ায় আমি কোনো প্রকার সম্মতি পাচ্ছি না বলেই এই চিঠি। ঠাকুরমশাইয়ের সাথে আমার বংশ পরম্পরায় এক আশ্চর্য যোগ রয়েছে। কি সেই সম্পর্ক তা এতদিন আমার বাবাও আমায় বলেননি। তবে উনি এই সম্ভাবনার কথা জানতেন বলেই হয়তো গ্রামের বাড়িতে তোমাদের রেখে আসার কথা বলতেন মাঝে মাঝেই। তবে আজকের পরের থেকে আমি চাইব তুমি গ্রামের বাড়িতে ফিরে যাও। ছেলে মেয়েকে নিয়ে গিয়ে সেখানকার পাঠশালায় ভর্তি করিয়ে দাও। মনে করো আমি কোনো বিশেষ কাজে বেরোচ্ছি, কাজ শেষ হলে আমি তোমাদের কাছে ফিরে আসবো, কথা দিলাম। তবে কতদিনের জন্য যেতে হচ্ছে তার হিসেব এখন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার সহধর্মিনী, আমার সংসারের বাহক। এটুকু প্রার্থনায় রেখো যে উদ্দেশ্য নিয়ে আমি এক সীমাহীন নদীর অববাহিকা দিয়ে আজ অভিযান শুরু করতে চলেছি, সে অভিযান যেন আমার সফল হয়। ইতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। টেবিলের ওপরে কাগজটি রেখে দিয়ে সে ভোর হওয়ার আগে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। যে অলৌকিক বৃদ্ধার দর্শন পেয়েছে সেই নিম্নতন্ত্রের অধিষ্ঠাত্রিণী মাতু পাগলি বিভূতির কাছে একজন দেবীর সমান। তারানাথের মুখে শুনেছিল সে মাতু পাগলির দেখা পেয়েছিল বীরভূমের কোনো এক প্রত্যন্ত গ্রামের শ্মশানে। প্রায় 2 যুগ কেটে গেছে সেদিন পেরিয়ে যাওয়ার পর। তবুও যখন সে মাতু পাগলির দর্শন পেয়েছে তখন গন্তব্য তার সর্বপ্রথম একটাই। হাওড়া স্টেশনে যখন সে তার বোচকা নিয়ে পৌঁছালো তখন সময় সকাল 10:20। পরনে সাদা ধুতি এবং সাদা হাফ হাতা জামা। অর্থ বলতে শেষ মুঙ্গেরে কাজে গিয়ে যে টাকা সে কোম্পানি থেকে পেয়েছিল এতদিন যাবৎ তা খরচাপাতির পর যতটুকু অবশিষ্ট আছে ওইটুকুই। বিকেল 4টের সময় ট্রেন। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না।
মায়া মমতা এর মধ্যেই কিভাবে যেন উভে গেছে নাকি কিছু সে বুঝতে পারছে না। আনমনেই সে বোচকার থেকে পুঁথিটা আবার বের করল। কৌতূহল বশত তার মলাট সরিয়ে আবার চোখ রাখল প্রথম পৃষ্ঠায়। এবার কিন্তু সেখানে কিছু চোখে পড়ল। যে কাগজ শূন্য হয়ে গেছিল সে কাগজের বক্ষে ফুটে উঠেছে আবার একটি বাক্য। সেখানে লেখা আছে, দশ মহাবিদ্যার চরাচরে স্বাগতম। এবং গত রাতের মতোই এই লেখা ছাড়া আর কোনো কিছু লেখা নেই গোটা পুস্তকে। যথাসময়ে বিভূতি সরাইঘাট এক্সপ্রেসে চাপল, রওনা দিল বীরভূমের উদ্দেশ্যে। নতুন এক জীবনের উদ্দেশ্যে পাড়ি দিল বিভূতি। তারানাথকে খুঁজে বের করতে হলে তাকে হতে হবে সর্বজ্ঞ, যার জন্য দিতে হতে পারে অনেক কঠিন পরীক্ষা, অনেক কঠিন ও অলৌকিকতার সন্ধিক্ষণের পরিচয়। তাকে উপযুক্ত গুরু পেতে হবে, দীক্ষা প্রাপ্তির যোগ্য হতে হবে, তারপর রইল সমস্ত প্রকরণ ও উপাচার। তারানাথ এই মুহূর্তে কোথায় তবে? শুরু হচ্ছে প্রজেক্ট পাসিং শো সিজন 3, যার পদে পদে থাকবে রোমাঞ্চ, বিস্ময় ও অলৌকিকতায় ভরা মুহূর্তের মিশেল। বিভূতিকে বীরভূম পর্যন্ত পৌঁছতে দিন। সবাই একত্রে বলুন, বিভূতি, তোমার যাত্রা শুভ হোক।